রাতুল। হ্যালো, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি থেমে থেমে শুনতে পারি নাই। কে কি বলছিলে? আমি শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যালো, তরিকুল ইসলাম। তোমার বেশ কয়েকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট করতে পারছি না আমি। কারণ তুমি রোল নাম্বার এড করোনি। আজকেও আমি সরি ম্যাম, দেখছি যে তুমি রোল নাম্বার এড করো নাই। আমার হচ্ছে এই যে নামের ক্লাস জয়েন করে সেট করতে হয়, তো একবার জয়েন করলে পরে যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন নামটা চলে যায়। জন- জয়েন করার আগেই সেট করে নিতে পারো তো, জয়েন করার আগে। তোমার জুম অ্যাপে গিয়ে। আচ্ছা ম্যাম, দেখতেছি। কেবল দিয়ে কিভাবে কোনো
লোকাল এরিয়া নেটওয়ার্ক সেট আপ করতে পারি। এটা ছিল IEEE 802.3 স্ট্যান্ডার্ডের আন্ডারে। এরপর আমরা দেখা শুরু করেছি দেখতে পেয়েছিলাম একটা ছিল ইনফ্রাস্ট্রাকচার মোড, যেখানে সবগুলো ক্লায়েন্ট বা সবগুলো ইউজার কোনো একটা সার্টেন অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছিল। আরেকটা হয়েছিল অ্যাডহক নেটওয়ার্ক মোড, যেখানে কোনো একজন ক্লায়েন্ট কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে যুক্ত না, কিন্তু ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বা পিয়ার টু পিয়ার একটা কানেকশন ফর্ম হচ্ছিল, যেটাকে আমরা বলছিলাম অ্যাডহক নেটওয়ার্ক মোড। এই যে আমরা যেমন ওয়াইফাই ডিরেক্ট ইউজ করে বা কিছু সার্টেন অ্যাপ্লিকেশন ইউজ করে যখন একটা পিসি থেকে আরেকটা পিসিতে বা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল শেয়ারিং করে, এটা সেই অ্যাডহক নেটওয়ার্ক মোডে কাজ করে। এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার মোডের জন্য অবশ্যই একটা কন্ট্রোল মডিউল দরকার হতো, যেটা কিনা WLAN নেটওয়ার্কের সাথে একটা ইন্টারফেস হিসেবে কাজ করতো, সেই সাথে সবগুলো ইউজার যাতে ফেয়ারলি অ্যাক্সেস পায় সেই অ্যাক্সেস এর কন্ট্রোল লজিকটাও সেই কন্ট্রোল মডিউল থেকে আসতো। একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে থাকা যখন অনেকগুলো ইউজার নেটওয়ার্কে অ্যাক্সেস করে, এই ব্যবস্থাটাকে আমরা বলি সিঙ্গেল সেল WLAN। আর যদি একাধিক কন্ট্রোল মডিউল থাকে, সেই একাধিক কন্ট্রোল মডিউলের আন্ডারে আরো অনেকজন ইউজার থাকে, ম্যাম তখন হ্যাঁ বলো। ম্যাম সিঙ্গেল সেল ডাবল ল্যানটা ওই যে ওই দিন কুইজে যে কোশ্চেনটা করছিলেন একটু যদি বলতেন। কি ছিল কোশ্চেন? ম্যাম হচ্ছে 2টা পয়েন্ট উপরে ছিল, কিন্তু পরে যখন আপনি দেখতে বললেন আমি দেখতে গেছি, পরে দেখি কি ওটা চলে গেছে আর কি কুইজ। হ্যাঁ, এখন তো আর নাই, ওখানে দুইটা কারেক্ট ইনফরমেশন দেয়া ছিল। ম্যাম ওই মানে একটা তো বুঝছি কিন্তু আরেকটা আমি বুঝছিলাম না, কিন্তু ওইটাও মনে নাই আমার, আরেকটা যেটা কারেক্ট ইনফো দেওয়া ছিল। আচ্ছা, বুঝেছো এমন কেউ আছো যারা আনসার করেছো? যে ওখানে কেন দুইটা অপশনই কারেক্ট ছিল, কেউ একটু বলো তো। ম্যাম ইউজার মোড ছিল, মানে একাধিক ইউজার। একটা অপশন ছিল সম্ভবত এটা যে একাধিক কন্ট্রোল মডিউল থাকবে মাল্টিপল সেল WLAN এ। আরেকটা অপশন ছিল যে মাল্টিপল সেল WLAN এ একাধিক কন্ট্রোল মডিউল আর একাধিক ইউজার মডিউল থাকতে পারে। আরেকটা ছিল অপশন যে মাল্টিপল সেল LAN এ একটা ইউজার মডিউল থাকবে বা এরকম কিছু ছিল। তো এখন দেখো এখানে মাল্টিপল সেল WLAN এ একাধিক কন্ট্রোল মডিউল আমরা তো দেখতে পাচ্ছি। তো এখন একাধিক কন্ট্রোল মডিউলের সাথে প্রত্যেকটার সাথে আবার একাধিক ইউজার মডিউলও থাকতে পারে না। ধরো একটা কন্ট্রোল মডিউল মানে একটা অ্যাক্সেস পয়েন্ট, তাহলে আগে কি ছিল, এখানে একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে একাধিক ইউজার মডিউল যুক্ত হচ্ছিল, কিন্তু এখন কন্ট্রোল মডিউলই আছে তিনটা, সেই তিনটা কন্ট্রোল মডিউলের সাথে একাধিক ইউজার মডিউল কি যুক্ত থাকতে পারে না? জি ম্যাম। আমরা ফিগারে দেখতে পাচ্ছি এটাই ছিল অপশনে। তোমাদের অপশনে অনেক সময় এমন হতে পারে যে একটার চেয়ে বেশি কারেক্ট ইনফরমেশন দেওয়া থাকলো, তো কোনোটা দেখার সাথে সাথে মার্ক না করে, যদিও তুমি দেখছো যে কারেক্ট আনসারটা পেয়ে গিয়েছো, তবু বাকি অপশন গুলোও পড়ে দেখো। ওয়্যারলেস ল্যান সেট আপ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটা আমরা দেখেছিলাম, সাথে 802.11 কি কি প্রোটোকল দিয়েছে তার বিভিন্ন ভার্সন ছিল এগুলো দেখেছিলাম, কয়েকটা বেসিক টার্মের সাথে আমরা পরিচিত হয়েছি। এরকম আমরা একটা আর্কিটেকচার দেখেছিলাম, যেখানে আমরা একটা কন্ট্রোল মডিউলকে বলছি একটা অ্যাক্সেস পয়েন্ট, এক একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে অনেকজন স্টেশন বা অনেকজন ইউজার যুক্ত থাকতে পারে। একটা অ্যাক্সেস পয়েন্ট আর কয়েকটা স্টেশন মিলে হচ্ছে একটা বেসিক সার্ভিস সেট। আর এরকম অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে না পুরো নেটওয়ার্ক জুড়ে, তো সেরকম অনেকগুলো অ্যাক্সেস পয়েন্টের সাথে আবার অনেকগুলো স্টেশন যুক্ত আছে। দ্যাট মিনস একটা নেটওয়ার্কের সাথে অনেকগুলো বেসিক সার্ভিস সেট আছে। অনেকগুলো বেসিক সার্ভিস সেট নিয়ে তৈরি হচ্ছে কি
একটা এক্সটেন্ডেড সার্ভিস সেট। এই এক্সটেন্ডেড সার্ভিস সেটে বেসিক সার্ভিস সেট গুলো কিভাবে যুক্ত আছে, সবাই একজন একজনের সাথে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে যুক্ত আছে। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটার আরেকটা নাম কি কেউ বলো তো? ব্যাকবোন নেটওয়ার্ক। ব্যাকবোন নেটওয়ার্ক, রাইট। তো ম্যাম এখন ডিস্ট্রিবিউশনটা এই আরেকবার বলতে। এই কেন এটা আজকে কেন আরেকবার বলতে হচ্ছে? গতদিন ছিল না ক্লাসে? জি ম্যাম। এটা কিন্তু গত ক্লাসের জিনিস, রিভিশন করছি। তো এরপরে আমরা আসছি অ্যাসোসিয়েশন রিলেটেড কি কি সার্ভিস আছে। তো এই অ্যাসোসিয়েশনটা কেন দরকার? যখনই তুমি কোনো একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে যুক্ত থাকবে, তো সেই অ্যাক্সেস পয়েন্টকে এই অ্যাক্সেস পয়েন্টকে অ্যাক্সেস করার মাধ্যমেই হচ্ছে আমরা তোমাকে কন্ট্যাক্ট করব। তো সেই তোমাকে কন্ট্যাক্ট করার জন্য কি করতে হবে? ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে জানতে হবে, অর্থাৎ ব্যাকবোন নেটওয়ার্কটাকে জানতে হবে যে তোমার পজিশন কোথায়। তো সেই পজিশনটা জানার জন্য হচ্ছে তোমাকে কোন একটা সার্টেন অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে হবে। তো একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে তুমি আরেকটা অ্যাক্সেস পয়েন্টের আন্ডারে যদি মুভ করো, তাহলে সেটাকে বলা হয় বিএসএস ট্রানজিশন। আর যদি টোটালি তুমি এক্সটেন্ডেড সার্ভিস সেটটা ছেড়ে বের হয়ে যাও, তাহলে সেটাকে বলা হয় ইএসএস ট্রানজিশন। সেক্ষেত্রে তোমার কানেকশনটা ডিসরাপ্ট হবে। আর যদি তুমি যেখানে আছো সেখানে থাকো, তাহলে এটা হচ্ছে নো ট্রানজিশন। যখন কোনো একটা অ্যাক্সেস পয়েন্ট এসে কোনো একটা অ্যাক্সেস পয়েন্টের আন্ডারে তুমি এসে কানেক্ট হতে চাচ্ছ প্রথমবার, তখন এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। তুমি ওই অ্যাক্সেস পয়েন্টটা ছেড়ে পার্শ্ববর্তী অন্য আরেকটা বিএসএস এ চলে গেলে, সেখানে অন্য আরেকটা অ্যাক্সেস পয়েন্টের সাথে যখন যুক্ত হচ্ছে, এটাকে বলা হয় রিঅ্যাসোসিয়েশন। আর যখন টোটালি তুমি ইএসএস টা ছেড়ে চলে যাও, বা তোমার ফোনটা ধরো অফ করে দিলে বা ল্যাপটপ অফ করে দিলে, সেটাকে বলা হয় ডিসঅ্যাসোসিয়েশন। আমরা কিছু ম্যাকফ্রেমের ছবি দেখেছিলাম, তো সেখানে স্টাইলিংস এর বইটা থেকেও চাইলে তোমরা পড়তে পারো, বা চাইলে অ্যান্ড্রিউ স্টনেনবাউমের যেটা বইটা সেটা থেকেও পড়তে পারো। পরীক্ষায় যেখান থেকেই লিখো, যাই লিখো সেটা হবে। যার যেটা থেকে ইজি মনে হয় সে সেখান থেকে দেখতে পারো। দুইটার মধ্যে শুধু জাস্ট ডিফারেন্স ছিল, একটাতে অ্যাড্রেস 4 ফিল্ডটা ছিল না, আর স্টাইলিংস এর বইতে দেখবে অ্যাড্রেস 4 ফিল্ডটা আছে। তো এই অ্যাড্রেস 4 ফিল্ডটা আমাদের যখন দরকার হবে তখন ইউজ করব। এটা হচ্ছে সিকোয়েন্স। আর যখন প্রয়োজন হবে না তখন এটা ইউজ হবে না। সাধারণত এটা যে অ্যাডহক নেটওয়ার্ক মোডটা আমরা দেখে এসেছি না, যখন কিনা কোনো রকমের হটস্পট ছাড়া বা কোনো মধ্যবর্তী অ্যাক্সেস পয়েন্ট ছাড়াই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ফর্ম হচ্ছে, একটা ইউজার আরেকটা ইউজারের সাথে কানেক্ট করে একটা টেম্পোরারি নেটওয়ার্ক ফর্ম করছে, তখন এই অ্যাড্রেস 4 ফিল্ডটা ইউজ হয়। তো আজকে আমরা দেখছি থ্রেড স্পেকট্রাম। এখন ওয়াইফাই নেটওয়ার্কের এত পপুলারিটির কারণটা কি, বা ওয়াইফাই নেটওয়ার্কটা কেন আমাদের সবার ডিভাইসে আছে? তো এর একটা সুবিধা হচ্ছে কি, এটার পারফরমেন্স বেটার। সেই পারফরমেন্সটা আমরা কিভাবে, কিসের বেসিসে বেটার বলতে পারি? এটা আমরা এই বেসিসে বলতে পারি যে এটা নয়েজ থেকে ইমিউন। তারপরে বলতে পারি যে এখানে ট্রান্সমিশন কোয়ালিটিটা ভালো, তারপর ডেটা রেট ভালো। তো এই নয়েজ থেকে ইমিউন হওয়া বা তোমার লিঙ্কের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য 802.11 যে একটা টেকনোলজি ইউজ করে, সেটা হচ্ছে থ্রেড স্পেকট্রাম। থ্রেড স্পেকট্রাম জিনিসটা কি? স্পেকট্রাম বলতে তো আমরা বুঝি যে আমাদের একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে বোঝাচ্ছে। থ্রেড স্পেকট্রাম বলতে আসলে বোঝানো হচ্ছে স্পেকট্রামটাকে ছড়িয়ে দেওয়া, বা স্পেকট্রামের মধ্যে ডেটা ছড়িয়ে দেওয়া। তো এখন এই ডেটা কিভাবে ছড়িয়ে দেয়? সেটা হচ্ছে, ধরো আমার ডেটা ট্রান্সমিট করতে একটা তো অবশ্যই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দরকার হবে। এখন যদি আমি এমন করি যে আমার যতটুকু ফ্রিকোয়েন্সি প্রয়োজন তার থেকে কিছুটা বেশি ফ্রিকোয়েন্সি আমি ইউজ করছি, তখন কি হবে? ধরো আমি এক গ্লাসের মধ্যে কিছু পানি রাখলাম, তাহলে পানিটা বেশি ছড়িয়ে থাকবে ওই গ্লাসের মধ্যে, নাকি ওই সেম পানিটাকে যদি আমি একটা গামলার মধ্যে দিই, তাহলে তখন পানিটা বেশি ছড়িয়ে যাবে? গামলার মধ্যে। গ্লাসের দ্যাট মিনস যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি
একটা রিজার্ভারের মধ্যে যখন আমি পানিটা ঢেলে দিচ্ছি তখন পানিটা ছড়িয়ে যাচ্ছে না। এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার জন্য বললাম। তো স্প্রেড স্পেকট্রামেও যা করা হয় সেটা হচ্ছে ডাটাটাকে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি অর্থাৎ মাল্টিপল ফ্রিকোয়েন্সির মধ্যে ডেটাটাকে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে ট্রান্সমিট করার সময়ও কি যাবে, ডেটাটা একাধিক ফ্রিকোয়েন্সির মধ্য দিয়ে যাবে। আবার রিসিভ করার সময় কি করতে হবে, একাধিক ফ্রিকোয়েন্সি থেকে ডেটাটাকে আবার কম্বাইন করতে হবে না। যেহেতু আমি পাঠাচ্ছি একাধিক ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে, তাহলে রিসিভ করার সময়ও কি করতে হবে, একাধিক ফ্রিকোয়েন্সি থেকে সেই ডেটাটা এক্সট্রাক্ট করতে হবে রিসিভারকে। এখন শুনে মনে হচ্ছে যে এখানে আমার কাজ কিছুটা বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে কাজ কিছুটা বেড়ে গেলেও আমার ওভারঅল যে লিঙ্ক পারফরমেন্স সেটার উন্নতি হবে। প্লাস সহজে তোমার ডেটাটা কি হবে না, কেউ ইভসড্রপ করতে পারবে না বা নয়েজ এটাকে এফেক্ট করতে পারবে না। তো ওয়াইফাই ওয়্যারলেস নেটওয়ার্ক গুলোতে 3টা মাল্টিপ্লেক্সিং টেকনোলজি ইউজ করা হয় বা স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি ইউজ করা হয়। যার মধ্যে প্রথমটা হচ্ছে ডিএসএসএস বা ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। আচ্ছা, তোমরা কোড ডিভিশন মাল্টিপল এক্সেস বা সিডিএমএ এটার সাথে কি পরিচিত? কোনো কোর্সে কি এটা পড়া হয়েছে? আমার মনে হয় এটা কমিউনিকেশন থিওরি বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে সেখানে থাকতে পারে, অথবা ডিজিটাল মডুলেশন এই ধরনের যে কোর্সগুলো সেখানে থাকতে পারে। পড়া হয়েছে কি? ম্যাম এখনো পড়ানো। আচ্ছা, তাহলে আমি একটু সংক্ষেপে বলি। এখানে হচ্ছে একটা কোড ইউজ করে সিডিএমএ তে একই ফ্রিকোয়েন্সিতে তুমি একাধিক ইউজারের ডেটা পাঠাতে পারবে। তাহলে একটা ফ্রিকোয়েন্সিতে যদি একাধিক ইউজারের ডেটা থাকে তাহলে আমি কিভাবে বুঝবো কোন ডেটাটা আমার? তো সেখানে কিছু কোড ইউজ করা হয় প্রতিটা ইউজারের জন্য। তো যার কাছে যে কোড আছে সে শুধুমাত্র সেই ডেটাটা এক্সট্রাক্ট করতে পারবে, যার কাছে সেই কোডটা নেই সে ওই ডেটাটা এক্সট্রাক্ট করতে পারবে না। এটাই হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস বা কোড ইউজ করে কিভাবে আমরা মাল্টিপল ইউজারের জন্য চ্যানেল এক্সেস দিতে পারি। সেরকম আরেকটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। এখানে যেমন ধরো কি করা হয়, আমি তোমাকে পাঠাতে চাচ্ছি একটা ডিজিট 5, কিন্তু আমি কি করব, একটু সিকিউরিটির জন্য তোমাকে 5 পাঠালাম না, 5 না পাঠিয়ে তোমার কাছে আমি পাঠালাম 5 কে 3 দিয়ে গুণ করে 15 পাঠালাম। এখন আমার কাছে জানা আছে যে আমি তোমাকে 5 পাঠানোর কথা, কিন্তু আমি তোমাকে পাঠাচ্ছি 15। এই 5 কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাঠালাম। তাহলে আমার কিছুটা বেশি ডিজিট ট্রান্সমিট করতে হচ্ছে না, যেখানে আমার 5 পাঠানোর কথা সেখানে আমি 15 পাঠাচ্ছি। আবার তুমিও কি জানা থাকলো যে আমার কাছে যাই আসে সেটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে আসবে। তো তোমার কাছে যখন 15 যাবে তুমি কি করবে, সেই 15টাকে 3 দিয়ে ভাগ করবে। তাহলে তোমার কাছে তোমার অরিজিনাল ডেটাটা চলে আসছে না, 5, যেটা তোমার কাছে পাঠানোর কথা ছিল। তো এখন আমার তোমাকে পাঠানোর কথা ছিল 5, তোমার রিসিভ করার কথা ছিল 5, কিন্তু আমি কি করলাম 5টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে তোমার কাছে পাঠালাম 15, তুমিও রিসিভ করলে 15, কিন্তু এই যে 3 এই কোডটা তোমারও জানা আছে আমারও জানা আছে। তো আমি যেমন 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাঠাচ্ছি এটা তুমিও জানো, তাই তুমি যাই রিসিভ করো সেটাকে 3 দিয়ে ভাগ করে তুমি অরিজিনাল ডেটাটা এক্সট্রাক্ট করে নিতে পারলে। তো দেখা যাচ্ছে আমাদেরকে একটা ডিজিট যদিও বেশি ট্রান্সমিট করতে হয়েছে, তবু সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এটা যে আগে যেখানে আমি 5 ট্রান্সমিট করতাম সেটা আমি প্লেনলি না করে একটা কোডের মাধ্যমে আমার যে ট্রান্সমিশন সেটাকে চেঞ্জ করে পাঠালাম। চেঞ্জ করে পাঠানোর কারণে এটা সহজে কেউ ইভড্রপ করতে পারবে না বা সহজে কেউ আমার মেসেজটা উদ্ধার করতে পারবে না, এক্সেপ্ট যাকে আমি পাঠাতে চাচ্ছি সে। এই জিনিসটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। তো যেহেতু এখানে আমি আউটগোয়িং ডাটাটাকে কি করে পাঠাচ্ছি, মাল্টিপ্লাই করে পাঠাচ্ছি, তো এখানে আমার স্পেকট্রামটা যতটা অ্যাকচুয়ালি দরকার, মিনিমাম দরকার, তার চেয়ে কিছুটা বেশি স্পেকট্রাম আমার প্রয়োজন হচ্ছে। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, স্পেকট্রামটা ছড়িয়ে যাচ্ছে বা স্প্রেড স্পেকট্রাম এর একটা ওয়ে হচ্ছে এই ডিরেক্ট সিকোয়েন্স। তারপরে আসে
ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম। এখানে যেটা করা হয়, তোমার কাছে আমি যে ডেটাটা পাঠাবো সেটা আমি মনে করো 5টা ফ্রিকোয়েন্সি আছে। তো আমি প্রথম ফ্রিকোয়েন্সিতে কিছু ডেটা পাঠাবো, তারপরের অংশ পাঠাবো দ্বিতীয় ফ্রিকোয়েন্সিতে, তারপরের অংশ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে একটা ডেটা স্ট্রিমকে আমি ভাগ ভাগ করে কয়েকটা ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছি। মানে সবসময় একটা ফ্রিকোয়েন্সিতে তোমার ডেটা ট্রান্সমিট হবে না, কিছুক্ষণ একটা ফ্রিকোয়েন্সি, কিছুক্ষণ আরেকটা ফ্রিকোয়েন্সি, এইভাবে ট্রান্সমিট করাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম। আরেকটা হলো কি অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে যেটা করা হয়, তোমার কাছে অ্যাভেলেবল যে ট্রান্সমিশন ব্যান্ডটা আছে বা টোটাল যে ব্যান্ডউইথটা, সেটাকে আমি বেশ কয়েকটা ক্যারিয়ারে ভাগ করে নিব। এমন ভাবে ভাগ করে নিব যাতে এই ব্যান্ডের একটা ফ্রিকোয়েন্সিতে আমি কি ডেটা পাঠাচ্ছি সেটা আরেকটা ফ্রিকোয়েন্সিতে কি ডেটা পাঠাচ্ছি একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করবে না। তো এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করব। এটা ডিপেন্ড করে আমি যে টেকনোলজিটা ডেভেলপ করতে চাচ্ছি সেখানে কোনটার প্রায়োরিটি বেশি। যেমন ওএফডিএম যদি আমি ইউজ করি তাহলে সবচাইতে বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় বিভিন্ন কাজের জন্য। তারপরে ডিরেক্ট সিকোয়েন্স স্পেকট্রামের পারফরমেন্স ভালো, আর ফ্রিকোয়েন্সি হোপিং স্পেকট্রামে হচ্ছে নয়েজ ইমিউনিটিটা বেশি পাওয়া যায়। তো এটা ডিপেন্ড করে ডিজাইনারের উপরে তুমি কি চাচ্ছ, তার উপরে বেসিস করে এই তিনটার যে কোনোটা তুমি চুজ করতে পারো। তো এখন পর্যন্ত IEEE 802.11 এর অনেকগুলো স্ট্যান্ডার্ড ডেভেলপ করা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করার পরে হয়তো দেখা গিয়েছে যে সেই স্ট্যান্ডার্ডে কিছু লিমিটেশন আছে, সেটাকে আবার কারেকশন করে আরেকটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করা হয়েছে। তারপরে আমরা চিন্তা করলাম যে না, এটার চেয়ে তো আমার আরেকটু বেশি স্পিড দরকার, তারপর আরেকটা ডেভেলপ করা হয়েছে। তো এখন তোমাদেরকে স্ক্রিনে যে কয়েকটা স্ট্যান্ডার্ডের কম্প্যারিজন দেখানো হচ্ছে, তারা হচ্ছে মোস্ট পপুলার কিছু 802.11 ওয়্যারলেস ল্যানের স্ট্যান্ডার্ড। তো এর মধ্যে দেখে কি মনে হয় যে সবার আগে কোনটা ডেভেলপ করা হয়েছিল 802.11 এর স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে থেকে? এই যে ABGN AC AD অনেকগুলো স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনটা সবার আগে ডেভেলপ হয়েছিল? 802.11mm কোনটা? এ 802.11a হ্যাঁ, দেখে মনে হচ্ছে কি 802.11 এটা সবার আগে ডেভেলপ হয়েছিল। আমারও ঠিক এটাই মনে হয়েছিল, কিন্তু এখানে না আসলে ঘটনা আছে। ঘটনাটা কি দেখো তো, এই যে 802.11 এর স্পিডটা দেখো, ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার স্পিড, আর 802.11 বি এর ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার স্পিড, দুইটা দেখো তো কোনটার স্পিড বেশি? এর স্পিড বেশি, কি আগে হয়েছে। ম্যাক্সিমাম স্পিড কার বেশি? এর বেশি। এখন এটা কি কখনো আসলে হওয়া উচিত যে পুরানটাতে ডেটা স্পিড ভালো, নতুনটাতে ডেটা স্পিড কম? না। এরকম তো আসলে হয় না। আসলে ঘটনা এটাই, প্রথমে ডেভেলপ করা হয়েছিল 802.11b, এটা 1999-এ। 802.11a এটাও 1999-এ, জাস্ট কয়েক মাসের ব্যবধানে একটার আর আরেকটা রিলিজ করা হয়েছিল। তো 802.11b যেটা, সেটা খুব একটা ভালো স্পিড দিচ্ছিল না, যার কারণে 802.11a তে মুভ করা হয়েছিল। এখন ওরা কেন যে আগে যেটা রিলিজ হয়েছে সেটাকে এ না বলে আগে যেটা রিলিজ হয়েছে সেটাকে বি বললো, এটা আমি জানি না। এটা ওরা জানে এটা কেন করেছে। আমি হলে তো প্রথমটাকে দিতাম এ, পরেরটাকে দিতাম বি। যাই হোক, ওদের হয়তো ভিতরের কোনো টেকনিক্যাল ফর্মালিটিস ছিল, যার কারণে ওরা আগেরটাকে বি বলেছে, পরেরটাকে এ বলেছে। তো দেখো, ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার স্পিড 802.11a তে ছিল 54 Mbps, যেটা 802.11b এর 11 Mbps এর চাইতে বেশি। ফ্রিকোয়েন্সি ব্যান্ড 802.11a তে ইউজ করা হয়েছিল 5 GHz, আর বি তে ইউজ করা হয়েছিল 2.4 GHz। অর্থাৎ এখানে একটু হায়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হয়েছে। চ্যানেল ব্যান্ডউইথ দুইটাতেই সেম, মানে 802.11a তেও 20 মেগাহার্টজ, বি তেও 20 মেগাহার্টজ। ডিফারেন্সটা দেখো কোথায়? ডিফারেন্সটা আসছে এদের
মডুলেশনে টেকনিকে। একটাতে মডুলেশন ইউজ করা হয়েছে 64 QAM, আরেকটাতে ইউজ করা হয়েছে 11 CCK বা কমপ্লিমেন্টারি কোড কিং। সিসিকে হচ্ছে কমপ্লিমেন্টারি কোড কিং আর কিউএম হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। তোমরা মডুলেশন যে কোর্সে পড়বে সেখানে এটা সম্পর্কে ডিটেলস দেখবে, তাই আমি এখানে খুব ডিটেলসে যাচ্ছি না। এখন শুধু এটুকু বলে রাখি, মডুলেশনটা হচ্ছে আমরা যখন কোনো একটা সিগন্যাল পাঠাবো, মেসেজ সিগন্যালটা, সেটা যদি আমি প্লেন ওয়েতে পাঠাতে যাই তাহলে কিছু দূর গিয়ে দেখা যাবে সিগন্যালটা খুব অ্যাটেনুয়েট হয়ে যাবে। এই যেমন ধরো আমি বাসায় বসে কথা বলছি, আমি এখন চিটাগাঙে বসে আছি, তোমাদের কেউ হয়তো চিটাগাঙের বাইরে আছো। তো এখন আমি তোমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে কানেক্টেড না হয়ে যদি বাসার জানালায় গিয়ে চিৎকার করে বলতাম, এই ক্লাস লেকচার গুলো আমি চিৎকার করে করে ডেলিভার করতে চাইতাম, তাহলে কি সমস্যা হতো? তোমরা কি শুনতে পেতে? কেন শুনতে পেতে না? এই যে নয়েজটা, এই যে নয়েজের কারণে বেশি দূর যেতে পারবে না। নয়েজ থাকবে, তারপরে সিগন্যালটা কি হবে? আমার গলার কি এত পাওয়ার আছে যে তোমার কাছে হয়তো রাজশাহীতে বা রংপুরে সিগন্যালটা পাঠাই দিব? তার মানে কি আমার অ্যাকচুয়াল যে বেস ব্যান্ড সিগন্যাল সেটার এত ক্ষমতা নাই যে এটা এত দূর পর্যন্ত যাবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে? অন্য আরেকটা ক্যারিয়ার সিগন্যালের মধ্যে দিয়ে আমি আমার ডেটাটা তোমার কাছে পাঠাচ্ছি, জোড়া দিয়ে দূরে পাঠানো। এই জিনিসটাই হচ্ছে মডুলেশন। এই মডুলেশনের বিভিন্ন ওয়ে আছে, তার একটা হচ্ছে কিউএম আর একটা হচ্ছে সিসিকে, আরো অনেকগুলো ওয়ে তোমরা দেখতে পাবে সামনে গিয়ে। তো 802.11b তে ইউজ করা হয়েছিল কমপ্লিমেন্টারি কোড কিং, আর 802.11a তে ইউজ করা হয়েছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন 64 QAM। তারপর স্পেকট্রাম ইউজেস দেখো, একটাতে ইউজ করা হয়েছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, আর একটাতে ইউজ করা হয়েছিল অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ওএফডিএম। তো ওয়্যারলেস যখনই আসছে সেখানে অবশ্যই কার কথা চলে আসবে? যেহেতু ওয়্যারলেস, সেখানে কি আছে? অবশ্যই অ্যান্টেনা আছে। তো অ্যান্টেনা কনফিগারেশনটা দেখো, একটার ক্ষেত্রে 1x1 সিসো, আরেকটার ক্ষেত্রে 1x1 সিসো। এই সিসোটা মানে কি? সিসোটা মানে হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। ভেরি গুড, রাইট। তাহলে এখানে কি থাকবে? একটা ইনপুট অ্যান্টেনা, একটা আউটপুট অ্যান্টেনা। এই সিস্টেমটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট বা সিসো। তো এখন দেখা গেছে যে 802.11bটা প্রথমে এসেছিল, সেটার পারফরমেন্সে আমরা খুশি ছিলাম না। এখন আমরা চিন্তা করলাম যে আমরা 802.11a ইউজ করব। তো এখন ধরো যারা ডিভাইস বানিয়ে ফেলেছে 802.11b এর সাথে কম্প্যাটিবল, সেই ডিভাইস গুলোর ভবিষ্যৎ কি? তাদের কি হবে? ফেল দিব? এখন ওই ডিভাইস গুলোর ভবিষ্যৎ সুন্দর করার জন্য কি করতে হবে? অন্য আরেকটা টেকনোলজি ডেভেলপ করা হলো 802.11d। এখন দেখো তো এই 802.11g টার সাথে বি এর কি কি মিল আছে? ফ্রিকোয়েন্সি ব্যান্ড এখানেও 2.4 গিগাহার্টজ, 802.11g তেও 2.4 গিগাহার্টজ। চ্যানেল ব্যান্ডউইথ 802.11b তেও 20 মেগাহার্টজ, 11g তেও 20 মেগাহার্টজ। ডিফারেন্সটা কোথায় হচ্ছে? মডুলেশনটা দেখো চেঞ্জ হয়েছে। 802.11b তে আমরা কি করছিলাম? 11 কমপ্লিমেন্টারি কোড কিং মডুলেশনটা ইউজ করেছিলাম। তো আমরা দেখলাম যে না, এর চেয়ে তো 802.11a তে যেটা 64 কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ছিল, সেই মডুলেশনটা ইউজ করে আমরা বেটার রেজাল্ট পাচ্ছিলাম। তো আমরা কি করলাম? 64 QAM মডুলেশন ইউজ করলাম 802.11g তে। সাথে 802.11b তে স্পেকট্রাম ইউজেসটা আগে কি ছিল? ওএফডিএম ছিল। কিন্তু এটার চাইতে বেটার আমরা পারফরমেন্স দেখতে পেয়েছিলাম কিসে? 802.11a তে, যেখানে কিনা ডিএসএসএস ইউজ করেছে। তো 802.11b তে আমরা করলাম কি? দুইটা ইউজ করলাম, ডিএসএসএস ইউজও করলাম আবার ওএফডিএম ও ইউজ করলাম। অ্যান্টেনা কনফিগারেশনটা আগের মতোই রাখলাম, যে 1x1 সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তাহলে দেখা গেল কি
802.11b এর সাথে যে কম্প্যাটিবল ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা 802.11d টেকনোলজি দিয়ে ইউজ করতে পারছি, অর্থাৎ এদের মধ্যে একটা কম্প্যাটিবিলিটি ছিল। তো এখন দেখা যাচ্ছে আমাদের তাহলে ভালো ডেটা রেটও আমরা পাচ্ছি, তারপরে ভালো পারফরমেন্সও পাওয়া গেল, কিন্তু এর চাইতে বেশি ডেটা রেট পেলে কি আরো ভালো না? অবশ্যই আমরা এর চেয়ে আরেকটু বেটার ডেটা রেটও চাই। সেই সাথে আমরা চিন্তা করছিলাম যে এই যে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট না হয়ে যদি আমরা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট কনফিগারেশনের অ্যান্টেনা ইউজ করি তাহলে কি হবে। তো এই মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট অ্যান্টেনা কনফিগারেশন নিয়ে তৈরি হয়েছে 802.11n। এটা ডেটা রেট দেখো 65 থেকে 600 mbps পর্যন্ত। ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা 2.4 গিগাহার্টজ ইউজ করতে পারে, 5 গিগাহার্টজ ইউজ করতে পারে। চ্যানেল ব্যান্ডউইথ 20 মেগাহার্টজ অথবা 40 মেগাহার্টজ। মডুলেশনটা দেখো এখনো 64 QAM টাতেই রেখেছি। স্পেকট্রাম ইউজেজ রাখলাম OFDM এ। আর অ্যান্টেনা কনফিগারেশন যেটা বললাম মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। আল্লাহ কি অবস্থা কাহিনী চল গাইস এই দুইটা দিতে কার সাথে কথা বলো? একটা এটা বল জানি না মাইক্রোফোনটা অফ করে কথা বলো না। এরপরে দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা পাচ্ছিলাম সেগুলোর স্পিড ছিল mbps, দ্যাট মিনস মেগাবিট পার সেকেন্ড। এখন এই mbps দিয়ে আসলে আমরা কতদিন খুশি থাকবো? আমাদের তো আরো বেশি স্পিড দরকার। তো 2012 এ যেটা এসেছে 802.11 AC স্ট্যান্ডার্ড, সেখানে দেখো আমরা কি পেলাম। এখানে এসে আমরা ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার স্পিড পাচ্ছি 78 মেগাবিট পার সেকেন্ড থেকে 3.2 গিগাবিট পার সেকেন্ড। অর্থাৎ আগের গুলোতে কিন্তু কখনোই ডেটা ট্রান্সফার স্পিডটা জিবিপিএস রেঞ্জে যায় নাই, এখন এসে আমার ডেটা ট্রান্সফার স্পিড জিবিপিএস রেঞ্জে চলে গেল। ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেখানে আমরা 5 গিগাহার্টজ ইউজ করছি, চ্যানেল ব্যান্ডউইথ 40, 80 কিংবা 160 মেগাহার্টজ ইউজ হতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা ইউজ করে আসছিলাম 64 QAM। এখন দেখো 256 QAM মডুলেশন আমরা এখানে ইউজ করেছি, যেখানে ক্যারিয়ারটা 256টা স্টেটের যে কোনো একটা স্টেটে থাকতে পারে। তারপরে আসছে OFDM টা কেমন ইউজ করেছি, এটা ছিল সিঙ্গেল ক্যারিয়ার OFDM ইউজ করেছি এখানে। আর অ্যান্টেনা কনফিগারেশনটা কেমন ছিল, 18:8 মিমো বা মাল্টি ইনপুট মাল্টি আউটপুট এবং MU মিমো, অর্থাৎ মাল্টি ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। তার চাইতে আরেকটু অ্যাডভান্স কোনটা আসলো 2014 এ, সেটা আসছে 802.11 AD। এখানে স্পিড আমরা পেলাম কত, 6.76 GBps। ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করেছি 60 গিগাহার্টজ। চ্যানেল ব্যান্ডউইথ 2160 মেগাহার্টজ। মডুলেশন আবার ইউজ করলাম 64 QAM। স্পেকট্রাম ইউজেজটা করছি সিঙ্গেল ক্যারিয়ার OFDM। আর আবার এখানে কি ইউজ করছি আমরা, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। এখন দেখো যখন আমরা বেশি ডেটা রেটের দিকে যাচ্ছি সেখানে আমার চ্যানেল ব্যান্ডউইথটা বেড়ে যাচ্ছে না? দেখো তো এখানে আমাদের সবচেয়ে বেশি যেখানে ডেটা রেট সেখানে চ্যানেল ব্যান্ডউইথটাও সবচেয়ে বেশি, বা জিবিপিএস রেঞ্জে যেগুলো আছে দেখো সেখানে কিন্তু বেশি চ্যানেল ব্যান্ডউইথ লাগছে। এর চেয়ে কম যেগুলো স্পিড সেখানে কিন্তু চ্যানেল ব্যান্ডউইথটা আরো কম দরকার হচ্ছে। অর্থাৎ আমরা একটা জিনিস আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের ডেটা রেট বাড়ানোর জন্য অধিক চ্যানেল ব্যান্ডউইথের দরকার হচ্ছে। তো এতক্ষণ আমরা যে টেকনোলজি গুলো নিয়ে কথা বললাম সেগুলো আসলে কি ছিল, WLAN নাকি ওয়াইফাই, বা এই দুইটা কি সেম জিনিস? এখন আমরা কোন একটা জায়গায় গিয়ে কি আসলে এটা ভাবে জিজ্ঞেস করি যে তোমাদের WLAN পাসওয়ার্ডটা দাও, আমরা কি বলি তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও। বা কোথাও গেলে এটা জিজ্ঞেস করি না যে এখানে কি ওয়্যারলেস ল্যান কভারেজ আছে, আমরা জিজ্ঞেস করি ওয়াইফাই কভারেজ আছে কিনা। তো দেখা যাচ্ছে যে WLAN বা ওয়্যারলেস ল্যান আর ওয়াইফাই এই দুইটা জিনিস অলমোস্ট আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করছি।
মোস্ট কমনলি WLAN টা বলতে একটু কষ্ট হয়, তো আমরা সেটা না করে ওয়াইফাইটা বলা ইজি, সহজে বলা যায়, ওইটা আমরা ইউজ করি। তো এটা কেন? সব WLAN-ই ওয়াইফাই না, কিন্তু সব ওয়াইফাই WLAN। ওয়াইফাইটা হচ্ছে সবচেয়ে কমন টাইপের ওয়্যারলেস ল্যান, যেটা কিনা IEEE 802.11 স্ট্যান্ডার্ডের উপরে বেস করে ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ এতক্ষণ আমরা যাদেরকে নিয়ে ডিসকাস করলাম সেই স্ট্যান্ডার্ড গুলোর উপর বেস করে তৈরি করা হয়েছে এই ওয়াইফাই সিস্টেমটা। এটা হচ্ছে ওয়াইফাই অ্যালায়েন্সের একটা ট্রেডমার্ক। ওয়াইফাই অ্যালায়েন্সটা কি? এটা হলো IEEE অনেকগুলো স্ট্যান্ডার্ড দিয়েছে। তো এখন IEEE টা হচ্ছে একটা সায়েন্টিফিক ম্যাম অর্গানাইজেশন। এরা হচ্ছে ম্যাম কিছু স্ট্যান্ডার্ড গুলো স্ট্যান্ডার্ড থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? নেই। স্ট্যান্ডার্ড গুলো থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? এগুলো কি কম্পারিজন টাইপ প্রশ্ন আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে কম্পেয়ার করো, স্পিডের বেসিসে কম্পেয়ার করতে বলতে পারি, চ্যানেল ব্যান্ডউইথের বেসিসে কম্পেয়ার করতে বলতে পারি, বা অ্যান্টেনা কনফিগারেশনের বেসিসে কম্পেয়ার করতে বলতে পারি। তো যেটা বলছিলাম, IEEE হচ্ছে একটা অর্গানাইজেশন যারা কিনা স্ট্যান্ডার্ড গুলো ডেভেলপ করেছে। তো এখন এই স্ট্যান্ডার্ড গুলো অনুযায়ী কাজ করতে পারে সেরকম ডিভাইস কি IEEE তৈরি করবে? এই যে আমরা বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করছি, আমার সেলফোন বা তোমার সেলফোন, তোমাদের পিসি গুলো, এগুলো কি IEEE তৈরি করেছে? আমাদের ডিভাইস গুলো কার তৈরি? না ম্যাম। কোনো না কোনো কোম্পানির তৈরি না? জি কারোটা ম্যাম। হয়তো আপুর ডিভাইস, কারোটা নোকিয়া ডিভাইস, কারোটা স্যামসাং ডিভাইস। তার মানে কি শুধু স্ট্যান্ডার্ড ডেভেলপ করা একজনের কাজ, কিন্তু সেই স্ট্যান্ডার্ড মেনে চলে সেই ডিভাইস তৈরি করা অন্য কারো কাজ। তো ওয়াইফাই অ্যালায়েন্স হচ্ছে এরকম কয়েকটা কোম্পানির অ্যালায়েন্স যারা কিনা 802.11 স্ট্যান্ডার্ড গুলো মেনে চলে বা এই স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল ডিভাইস তৈরি করে। তাদের সবার একটা যৌথ ওয়ার্কিং গ্রুপের নাম হচ্ছে ওয়াইফাই অ্যালায়েন্স। তারা হচ্ছে এই ডিভাইস গুলো তৈরি করে এই স্ট্যান্ডার্ড গুলোর বেসিসে। তারপরে আবার একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা, কম্প্যাটিবল হচ্ছে কিনা, এই জিনিসগুলো ওরা সবাই মিলে টেস্ট করে। যেহেতু সবাই মিলে টেস্ট করে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ওয়াইফাই অ্যালায়েন্স। আর আমরা তাই কমনলি এটাকে কি হিসেবে জানি? এই অ্যালায়েন্সের ডেভেলপ করা ডিভাইস গুলো 802.11 স্ট্যান্ডার্ড মেনে কাজ করে। এই টেকনোলজিটাকে আমরা বলি ওয়াইফাই। আমরা শুনি না যে ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তো ওয়্যারলেস ফিডেলিটি এটা হচ্ছে আসলে ওদেরই দেওয়া একটা নাম, যেটা কিনা 802.11 স্ট্যান্ডার্ড মেনে চলে ওইসব WLAN কে বলা হয়। তার মানে কি এমন কোন WLAN ও নিশ্চয়ই আছে যারা কিনা 802.11 স্ট্যান্ডার্ড ছাড়া অন্য স্ট্যান্ডার্ডও ফলো করতে পারে। তো সেরকম একটা স্ট্যান্ডার্ড ছিল কি ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা ETSI। তারা ডেভেলপ করেছিল হিপারল্যান 1 1996 এ আর হিপারল্যান 2 2000 এ। IEEE স্ট্যান্ডার্ড গুলো দেখো কখন দেওয়া হয়েছিল, এদের প্রথমটা এসেছিল 1999 এ, আর ওদেরটা প্রথমে এসেছিল 1996 এ। অর্থাৎ IEEE এরও আগে এরা এই স্ট্যান্ডার্ড গুলো ডেভেলপ করেছিল। কিন্তু দেখা গেছে যে ওদের ডেভেলপ করা স্ট্যান্ডার্ড গুলা ওয়াইফাই এর মতো কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি। আর কোনো একটা কিছু যখন কমার্শিয়ালি সাকসেসফুল হয় না, তখন আস্তে আস্তে কি হয় সেটা হারিয়ে যায়। তো এখন আমরা ওয়াইফাই আর WLAN বলতে ওয়াইফাই কেই বুঝি, যদিও টেকনিক্যালি এটা কারেক্ট না। সব WLAN-ই ওয়াইফাই না, কিন্তু সব ওয়াইফাই WLAN। তো এখন ধরো তোমাদের কেউ একজন তোমাদের বাসায় বা আমাদের ডিপার্টমেন্টে তোমাদেরকে বললাম যে একটা নেটওয়ার্ক একটু সেট আপ করো। তো তো এখন দেখা গেল আমাদের ল্যাবে একটা রাউটার আছে। রাউটারের কভারেজ তোমরা 100 মিটার পর্যন্ত। ধরো আমাদের কম্পিউটার ল্যাবে আছে একটা রাউটার। এখন কিছু দূর পরে গিয়ে কি দেখা যাচ্ছে যে
আমরা Ethernet। ধরো 2 তলায় একটা রাউটার বসালাম, একতলায় সেটার কভারেজ হয়তো খুব ভালো পাবো না, তখন সলিউশন কি? বা এই যে দেখো আমাদের ক্লাসরুম গুলোতে আইসিটি ক্লাসরুম 2 বা আইসিটি ক্লাসরুম কেন বলছি আমি? আচ্ছা কিছু একটা ছিল শুধু ক্লাসরুম ছিল আমাদের ম্যাম। ট্রিপলি ক্লাসরুম। জি ম্যাম। আচ্ছা আমি আমার আগের ওয়ার্ক প্লেসে ছিল আইসিটি ক্লাসরুম, ওইটা বলে দিচ্ছি। আচ্ছা তো এখন ধরো এই যে ট্রিপলি ক্লাসরুম 1 বা 2 এদের ইন্টারনেট আমি এখনো পর্যন্ত পাই নাই, একদিন পেয়েছিলাম, এরপর আর কখনো পাই নাই। তোমরা কয়দিন পেয়েছো আমি জানি না। তো এই 5 সমস্যাটার কিন্তু একবারেই সমাধান কাজ করে না। পাও কিন্তু কাজ ক্লাসরুমের করে মধ্যে না। কাজ। জি ম্যাম। তো এখন এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় বলো তো? আমাদের ল্যাবে তো রাউটার আছে, এখন আমরা কি করতে পারি? ধরো আমাদের ক্লাসরুমেই আমরা আরো প্রতিটা ক্লাসরুমে 3টা রাউটার বসিয়ে দিব, এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা সলিউশন হতে পারে ল্যাবের যে একটা রাউটার আছে সেখান থেকেই আমরা ওয়্যার টেনে নিয়ে কয়েকটা এক্সেস পয়েন্ট বসিয়ে দিলাম। কোনটা বেশি সুবিধাজনক? আচ্ছা আচ্ছা, এক্সেস পয়েন্ট কেউ ইউজ করেছো এখন পর্যন্ত? কারো বাসায় বা অন্য কোথাও ইউজ করেছো বা কোনো অফিসে ইউজ হচ্ছে দেখেছো? হ্যাঁ একটু বলো তো কিভাবে ইউজ করেছো এটা। হ্যাঁ গুড, এটা কোথায় করেছো? তারপর তাহলে তোমাদের 2টা রাউটার দিয়ে কি সমস্যা হচ্ছিল? সাথে তোমরা রেঞ্জটা একটু বাড়িয়ে নিলে, তাই না? যে 2টা রাউটারে যেহেতু তোমাদের কভার হচ্ছিল না, তাই তোমরা এক্সেস পয়েন্ট দিয়ে তোমাদের কভারেজটাকে এক্সটেন্ড করে নিলে। তো এখন এক্সেস পয়েন্ট না কিনে তোমরা কি আরো কয়েকটা রাউটার কিনতে পারতে না? মানে তোমরা এক্সেস পয়েন্ট কেন কিনলে, আরো 2টা রাউটার কেন নিলে না? এক্স্যাক্টলি এটাই। তো তোমাদেরকে একটা একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশন বর্ণনা করে দিল, যেখানে কি হচ্ছিল যে রাউটার দিয়ে যেখানে আমাদের কভারেজটা পুরোপুরি পাচ্ছিলাম না, আমাদের স্পিডটা কমে যাচ্ছিল, সেখানে আমরা কি করলাম বা ওরা কি করলো, আমরা না, ওরা কি করলো, এক্সেস পয়েন্ট কিনে আনলো। তারপর সেই এক্সেস পয়েন্টটা ওরা ইউজ করে কি করলো, এক্সিস্টিং যে রাউটার আছে সেগুলোর কভারেজকে আরেকটু বাড়িয়ে নিল। তাহলে এক্সেস পয়েন্টটা স্ট্যান্ড অ্যালোন কোনো ডিভাইস না, এটা কিসের সাথে কাজ করবে, এটা হচ্ছে তোমার যে রাউটারটা আছে সেটার সাথে একটা সাব ডিভাইস হিসেবে কাজ করবে। যখন তোমার রাউটার দিয়ে কভারেজ পুরোপুরি তুমি পাচ্ছ না, তখন সেই কভারেজটাকে এক্সটেন্ড করার জন্য তুমি এই এক্সেস পয়েন্ট গুলো ইউজ করতে পারো, যেটা কিনা তোমাকে একটা এক্সিস্টিং নেটওয়ার্ক তার সাথেই যুক্ত করবে। জাস্ট তোমাকে একটা নতুন লোকেশন প্রোভাইড করলো, যে তুমি চাইলে ওই রাউটারের কাছে বসে না থেকে একটু দূরে এসে এই এক্সেস পয়েন্টের কাছে এসেও এই নেটওয়ার্কটাকে এক্সেস করতে পারছো। তো এক্সেস পয়েন্টটা হচ্ছে অনেকটা ইথারনেট হাবের মতো। এটা কি করতে পারে না, এটা রাউটার হিসেবে ফাংশন করবে না, বরং রাউটারের সাথে ফাংশন করবে। তো যখন তোমার এন্টারপ্রাইজ বা কোন তোমার অফিসটা খুব বড় হবে বা তোমার ক্লাসরুম অনেকগুলো থাকবে, যে আমার ল্যাবে আমি একটা রাউটার বসিয়ে দেখা যাচ্ছে ওই মাথার ক্লাসরুমে পাচ্ছি না সিট, তখন আমি কি করব, ওখানে একটা এক্সেস পয়েন্ট বসিয়ে দিতে পারি। যে প্রতিটা ক্লাসে একটা একটা করে রাউটার বসাতে গেলে কি হবে, অনেকগুলো খরচ হবে না? সেটা না করে আমরা একটা রাউটার রাখলাম, সেই রাউটার
থেকে যে কয়টা পসিবল হচ্ছে আমরা প্রতিটা ক্লাসে একটা একটা করে এক্সেস পয়েন্ট দিয়ে দিলাম। সেই এক্সেস পয়েন্ট ইউজ করে তোমরা কি করতে পারছো, ইন্টারনেট ইউজ করতে পারছো। তো এই এক্সেস পয়েন্টের সর্বপ্রথম অ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে তোমার কভারেজটাকে বাড়াচ্ছে। তারপরে স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি মানে কোনো একটা কিছুকে তুমি বড় করতে পারলে, তুমি নেটওয়ার্কটাকে আরো বড় করতে পারছো। তারপরে তোমার সিগন্যালটা যেখানে এসে উইক হয়ে যাচ্ছে সেখানে এসে আমি যদি একটা অ্যাক্সেস পয়েন্ট বসিয়ে দিই তাহলে সিগন্যালটা আরেকটু বুস্ট পাচ্ছে। তো কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টের কিছু লিমিটেশন আছে, যেমন আমি রাউটার না কিনে শুধুমাত্র একটা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কিন্তু কি করতে পারবো না, নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস পয়েন্টটা রাউটারের এক্সটেনশন হিসেবে কাজ করবে, কিন্তু ও একা একটা রাউটার হিসেবে কাজ করতে পারবে না। তারপরে অ্যাক্সেস পয়েন্ট ডিপ্লয় করার জন্য তোমার কিছু এডিশনাল কস্ট দরকার হবে, তবে সেটা কার চেয়ে কম, পুরো একটা রাউটার কিনে আনার চেয়ে ওই কস্টটা কম। আর তোমার নেটওয়ার্কের কভারেজ বাড়ানোর জন্য আমরা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করছি, ঠিক আছে, কিন্তু কয়টা ইউজ করতে পারবো সেটারও একটা লিমিট আছে। দেখা যাচ্ছে কিছু কিছু নেটওয়ার্ক যারা কিনা খুব বড়, ওই বড় জায়গাগুলোতে দুইটা বা তার থেকে বেশি অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করলে দেখা যাচ্ছে কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে, যার কারণে তখন হয়তো আমাদের রাউটার কিনতেই হবে বা অন্য আরেকটা সুইচ কিনতেই হবে। এখন আমরা রাউটার ইউজ করব কখন, রাউটারটা আমরা ইউজ করতে হবে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটির জন্য। রাউটারটা ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্টেড থাকবে, রাউটারটা একটা মডেমের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। এই মডেমটা কি, মডেমটা হচ্ছে মডুলেটর ডিমডুলেটর, এটাকে সংক্ষেপে বলা হয় মডেম, যেটা কিনা তোমার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। ও সিগন্যাল পাঠানোর সময় মডুলেট করে পাঠাবে আর সিগন্যাল রিসিপশনের সময় ডিমডুলেট করবে। এই যে আমরা মডুলেশনের কথা বললাম না একটু আগে, যে কোনো একটা সিগন্যাল যখন আমি দূরে পাঠাতে চাচ্ছি তখন আমাকে কি করতে হবে, অন্য আরেকটা ক্যারিয়ার সিগন্যালের সাথে জোড়া দিয়ে পাঠাতে হচ্ছে। এই জোড়া দিয়ে পাঠানোটাকে বলা হয় মডুলেশন। কিন্তু যখন আমি রিসিভ করব তখন আমার কাজটা কি, তখন আমার কাজ হচ্ছে ওই ক্যারিয়ার সিগন্যালটা থেকে অরিজিনাল যে মেসেজ সিগন্যাল সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এই কাজটাই হচ্ছে ডিমডুলেশন। তো আমার ইন্টারনেট ইউজ করার সময়, পাঠানোর সময় কি করতে হবে, মডুলেট করতে হবে, রিসিভ করার সময় ডিমডুলেট করতে হবে। এই মডুলেশন ডিমডুলেশনের কাজটা করে একটা মডেম, যেই মডেমটা তোমার রাউটারের সাথে যুক্ত থাকবে। ওই মডেমের থ্রু রাউটারটা কি করবে, সিগন্যাল পাঠাবে, তারপরে আবার সিগন্যাল রিসিভ করবে। সেই সাথে রাউটারটা কি, এটা একটা গেটওয়ে হিসেবে কাজ করে তোমার ল্যান্ড নেটওয়ার্ক আর যে ইন্টারনেট তার মধ্যে। তো এখন রাউটারের ভিতরে কি কি আছে দেখো, রাউটারটা এট দ্য সেম টাইম অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে, ইথারনেট রাউটার হিসেবে কাজ করে, আবার ফায়ারওয়াল হিসেবে কাজ করে। ফায়ারওয়াল আমরা পড়েছিলাম, কারো কি মনে আছে ফায়ারওয়াল জিনিসটা কি? একটু একটু মনে পড়ে না কি ছিল ফায়ারওয়াল? সিকিউরিটি ম্যাম একটা হ্যাঁ বলো। ফায়ারওয়াল হচ্ছে একটা ম্যাম সিকিউরিটি একটা সিকিউরিটি প্রোটোকল। যেটা প্রত্যেকটা নেটওয়ার্কে থাকে, মানে যে কোনো একটা ফায়ারওয়ালটা নেটওয়ার্কে হচ্ছে, আমাকে হ্যাঁ চেকিং করার সময় এই ফায়ারওয়ালটা ক্রস করলে ঢুকতে হবে। উইদাউট এক্সেসে আমরা ফায়ারওয়ালকে ক্রস করতে পারবো না। এক্স্যাক্টলি, মানে ফায়ারওয়ালটা হচ্ছে কোনো একটা নেটওয়ার্কে সিকিউরিটি প্রোভাইড করবে। সেটা কিভাবে করবে, বাইরের অযাচিত ইন্টারফারেন্স থেকে বা আনওয়ান্টেড ইউজারদেরকে ও কি করতে দিবে না, আমার ইন্টারনাল নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে দিবে না, বা বিভিন্ন ধরনের থ্রেট থেকে প্রোটেক্ট করার জন্য ফায়ারওয়ালটা ইউজ করা হয়। এই ফায়ারওয়ালটা হার্ডওয়্যার বেসডও হতে পারে, সফটওয়্যার বেসডও হতে পারে, আবার ফার্মওয়্যারও হতে পারে, যেটা কিনা হার্ডওয়্যার বা সফটওয়্যারের কম্বিনেশন। আবার এটা একটা ভার্চুয়াল মেশিনেও ইনস্টলড থাকতে পারে। তো এই ফায়ারওয়ালের কাজ হচ্ছে তোমার নেটওয়ার্ককে আনওয়ান্টেড যে থ্রেট গুলো আছে বা আনওয়ান্টেড এক্সেস গুলো থেকে প্রোটেক্ট করা। তো সেই ফায়ারওয়ালের ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করতে পারি, একটা গেটওয়ে রাউটারের মাধ্যমে করতে পারি। রাউটার ইউজ করার অ্যাডভান্টেজটা কি, আমরা ইন্টারনেট কানেক্টিভিটি পাবো, এই যে সিকিউরিটি ফিচার গুলো
সেগুলো আমরা রাউটারের মাধ্যমে পাবো। অ্যাক্সেস পয়েন্টের মধ্যে কিন্তু ফায়ারওয়াল নাই। অ্যাক্সেস পয়েন্ট জাস্ট একটা হাবের মতো কাজ করবে। সিগন্যাল যেখানে উইক হয়ে যাবে ও সেখানে সিগন্যালটাকে একটু বুস্ট করে দিবে। তোমাকে নতুন একটা জায়গা দিবে যেখানে তুমি কানেক্ট করতে পারো। কিন্তু এই যে সিকিউরিটি এনশিওর করা বা ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়া, এই কাজগুলো কিন্তু কে করবে না। এগুলা অ্যাক্সেস পয়েন্ট করতে পারবে না। সেই তুলনায় রাউটারটা অনেক ভার্সেটাইল একটা ডিভাইস। এমনকি এটা ইউজ করে তুমি তোমার কোয়ালিটি অফ সার্ভিস এটাও মেনটেন করতে পারবে। কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার বেশ কিছু মেকানিজম রাউটারের মধ্যে থাকে, যেটা কিনা কোথায় নাই, অ্যাক্সেস পয়েন্টের মধ্যে নাই। আমরা রাউটার ইউজ করে কিভাবে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে পারবো সেটা এই কোর্সের শেষের দিকের যে চ্যাপ্টার গুলো সেখানে গিয়ে আমরা ইনশাআল্লাহ ডিটেলস দেখবো। এখন অ্যাক্সেস পয়েন্টের লিমিটেশন কিছু ছিল, সেরকম রাউটারেরও কিছু লিমিটেশন আছে। প্রথমটা হচ্ছে কি, এই যে লিমিটেড রেঞ্জ, যে একটা রাউটার আর কতটুকু কভারেজ দিবে, বিশেষ করে যখন বহুতল ভবন থাকে বা একটা ভবনেই ধরো একটা ফ্লোর অনেক বড়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে যে আমরা রাউটারের কভারেজটা সব জায়গায় পাই না। তো সেটা একটা লিমিটেশন। তারপরে হচ্ছে তোমার একটা রাউটারে যখন তুমি অনেকজন ইউজার থাকবে তখন ওভারলোড হয়ে যাবে, সেক্ষেত্রে সেটার একটু ডিলেড হয়ে যাবে কমিউনিকেশনটা। আর রাউটার যেহেতু এক্সেস পয়েন্টের চেয়ে ওর অনেকগুলো ফিচার বেশি, তাহলে এটার কনফিগারেশনটাও এক্সেস পয়েন্টের চাইতে আরেকটু বেশি কমপ্লেক্স। তো দেখা যাচ্ছে আমাদের এক্সেস পয়েন্টটা রাউটারকে ছাড়া কাজ করতে পারবে না। রাউটার থাকলে সেই রাউটারের এক্সটেনশন হিসেবে আমরা এক্সেস পয়েন্ট ইউজ করতে পারবো। তো আমাকে বুঝতে হবে যে আমার নিডটা কি, আমার প্রয়োজনে অনুযায়ী আমাকে বুঝতে হবে কোথায় রাউটার ইউজ করলে সুবিধা হবে আর কোথায় রাউটার না কিনে এক্সেস পয়েন্ট ইউজ করলে সুবিধা হবে। তো আজকের ক্লাসের যে কন্টেন্ট গুলো সেগুলো নেওয়া হয়েছে এই 3টা বই থেকে। অ্যান্ড্রিয়াস টানেনবামের কম্পিউটার নেটওয়ার্ক 6th এডিশন, তারপর উইলিয়াম স্টার্লিংসের ডেটা এন্ড কম্পিউটার কমিউনিকেশন 10th এডিশন, ডগলাস সি কোমারের কম্পিউটার নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট 6th এডিশন। আর সাথে কিছু ইন্টারনেট থেকেও তোমরা ইনফরমেশন গুলো পেতে পারো। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যেখান থেকে এখান কিছু কন্টেন্ট নেওয়া হয়েছে। আর তোমরা বইগুলা কি সবাই ডাউনলোড করতে পেরেছো, বইগুলোর পিডিএফ? এখন স্ক্রিনে যে 3টা বই দেখাচ্ছি, এই 3টা বইয়ের পিডিএফ কার কাছে আছে? আমার কাছে আছে। আচ্ছা, তুমি একটু বাকিদের সাথে শেয়ার করে দিও। তোমরা বইগুলো সাইহাব থেকে না, কি জানি নাম এটার, লাইব্রেরি জেনেসিস। জি ম্যাম। হ্যাঁ রাইট, আমার নামটা মুখে আসছিল না, এই লিবজেন থেকে ডাউনলোড করতে পারো। আর আরেকটা জিনিস, যেমন আমি তোমাদেরকে তো কি পড়াচ্ছি, স্লাইড থেকে পড়াচ্ছি। তো পরীক্ষার আগে তোমরা কি করবে, স্লাইড গুলো দেখে যাবে শুধু? বই দেখ বই দেখতে হবে। আমি জানি শুধু ইচ্ছা করছে যে শুধু স্লাইডটা দেখে যাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে স্লাইডে তো আমরা কি করি, একদম সংক্ষেপে নিয়ে আসি। এখানে যদি আমি পুরো বইটা তুলে দিতাম বা লাইন বাই লাইন ওখান থেকে ধরে রিডিং করে যেতাম, তাহলে দেখা যাচ্ছে আমার সময় অনেক বেশি লাগতো, প্লাস আমি ঠিকমতো বুঝাতেও পারতাম না। তো এখন এখানে দেখা যাচ্ছে স্লাইড হয়তো অল্প কয়েক পেজে, কিন্তু প্লাস আমি অনেকগুলো বকবক করছি না। এই বকবকগুলো তোমরা কোথায় পাবে? এই বকবকগুলো আছে বইতে। তো পরীক্ষার আগে তোমরা স্লাইড দেখবে, প্লাস স্লাইডের যে কন্টেন্ট গুলো সেগুলোর একটা এক্সপ্লেনেশন দরকার না? ওই এক্সপ্লেনেশনের জন্য তোমরা বইগুলো দেখবে। যেমন ধরো এই স্লাইডটার কথাই ধরি, ওয়্যারলেস ল্যান রিকোয়ারমেন্ট। তো এখানে দেখো আমি শুধু রিকোয়ারমেন্ট গুলো কি করেছি, বুলেট আকারে দিয়ে গেছি, কিন্তু এগুলার ডিটেলস এক্সপ্লেনেশনটা কোথায় আছে? এটা ডিটেলস এক্সপ্লেনেশনটা তোমরা কি করবে, ওই বই থেকে পড়ে নিবে। যেমন এই স্লাইডটার যেটা এখন কারেন্টলি দেখানো হচ্ছে, এটা নেওয়া হয়েছে স্টার্লিংস এর বই থেকে। তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়্যারলেস ল্যানের কি কি রিকোয়ারমেন্ট,
বা একটা ল্যান্ড নেটওয়ার্ক যখন তুমি সেট আপ করবে তখন কি কি রিকোয়ারমেন্ট মাথায় রেখে সেট আপ করতে হবে। তো তখন যদি তোমরা শুধু এই বুলেট গুলো দিয়ে দাও তখন আমি নাম্বার কেমন দিব, নাম্বারটাও কম আসবে। তো এক্সপ্লেনেশনটা তোমাদের কোত্থেকে দেখে নিতে হবে, এক্সপ্লেনেশনটা ওই স্টার্লিংস এর বই থেকে দেখে নিতে হবে। তো আজকের ক্লাসটাকে আমরা আরেকটু সামারাইজ করি। ওয়্যারলেস ল্যানে, যেটাকে কিনা আমরা এখন সবাই ওয়াইফাই বলে থাকি, সেই ওয়াইফাই গুলোতে একটা কি জিনিস ইউজ করা হয়, স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি ইউজ করা হয়। স্প্রেড স্পেকট্রাম ইউজ করে কি সুবিধা, এখানে আমরা পারফরমেন্স ভালো পাবো, স্পিড ভালো পাবো, নয়েজ ইমিউনিটি ভালো পাবো। তাহলে সেটা করার জন্য কি করতে হয়, মিনিমাম যতটুকু স্পেকট্রাম আমার দরকার তার চেয়ে বেশি স্পেকট্রাম ইউজ করে আমরা ডেটাটাকে স্প্রেড করে দিই বা ডেটাটাকে ছড়িয়ে দিই। তো আপাত দৃষ্টিতে যদিও আমাদের কি বাড়ছে, কমপ্লেক্সিটি বাড়ছে, কিন্তু আমরা এখানে কি করতে পারছি, স্পেকট্রামটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি, আমার ডাটা ট্রান্সমিশনের কোয়ালিটিটা বেটার পাচ্ছি। তো তিনটা মোস্ট পপুলার টেকনোলজি বা মাল্টিপ্লেক্সিং টেকনিক যেটা ইউজ হয় ওয়্যারলেস নেটওয়ার্কে, তারা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, যেখানে কিনা কোনো একটা সিকোয়েন্সকে একটা কোড দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয় ট্রান্সমিশনের সময়, আবার রিসেপশনের সময় সেই কোড দিয়ে ডিভাইড করে অরিজিনাল ডেটাটাকে এক্সট্রাক্ট করা হয়। তারপরে আসে ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম, যেখানে এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠানো হয়। অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে কিনা একটা ব্যান্ডকে একাধিক ব্যান্ডে ভাগ করা হয়, একাধিক ক্যারিয়ারে ভাগ করা হয়, এবং একটা ক্যারিয়ার আরেকটা ক্যারিয়ারের সাথে ইন্টারফেয়ার করে না। তো আমাদেরকে যখন কোনো একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে হয় তখন এটা মাথায় রেখে করতে হয় যে আমরা কোন জিনিসটা বেশি চাই। ওএফডিএম থেকে আমরা ফ্লেক্সিবিলিটি পাই, ডিএসএসএস থেকে ভালো পারফরমেন্স পাই, এফএইচএসএস থেকে নয়েজ ইমিউনিটি পাই। তো 802.11 এর ফিজিক্যাল লেয়ারের বেশ কিছু স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। 802.11 এ, বি, ডি, এন, এসি, এডি এটসেট্রা। এখন এএফ সহ আরো অনেকগুলো রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে, সেটা একটু তোমরা ইন্টারনেটে খুঁজলেই পাবে। এখন যেটা দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে মোস্ট পপুলার কিছু। তো এর মধ্যে 802.11 বি যেটা, সেটা এখন আর ইউজ হয় না, কারণ এখানে আমরা ডেটা স্পিড খুব কম পেতাম। এখন যেগুলো ইউজ হচ্ছে সেখানে আমরা এর চেয়ে বেটার ডেটা স্পিড পাই, যেটা কিনা এখন জিবিপিএস রেঞ্জেও চলে গিয়েছে। এদের এক একটা টেকনিকে হচ্ছে আমরা এক এক ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতাম। দেখা গিয়েছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ড যত হাই হবে আর চ্যানেল ব্যান্ডউইথ যত বেশি হবে, ডেটা রেটও তত বেশি পাই আমরা। তবে হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করার একটা সমস্যা হচ্ছে কি, তখন আবার দেখা গেছে কিছু কিছু জায়গায় আমাদের নয়েজের প্রতি ভালনারেবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতাম, জাস্ট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েই দেখা যেত যে আমাদের কমিউনিকেশনটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ালেও আবার তার কিছু রেপারকাশন চলে আসে। তারপরে আমাদের স্পেকট্রাম ইউজেজের জন্য আমরা এক এক জায়গায় এক এক ধরনের মাল্টিপ্লেক্সিং টেকনিক ইউজ করেছি, কোথাও ডিএসএসএস, কোথাও ওএফডিএম, কোথাও এসটি ওএফডিএম, তারপর অ্যান্টেনা কনফিগারেশন, কোথাও সিসো অর্থাৎ সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, কোথাও মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, আবার কোথাও মাল্টি ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। আমরা ডাব্লিউল্যান আর ওয়াইফাই এটা যদিও সেম না, কিন্তু আমরা এদেরকে সেম অর্থে ইউজ করি, কারণ ওয়াইফাই ছাড়া অন্য যে ওয়্যারলেস ল্যান টেকনোলজি গুলো আছে, বিশেষত এই হিপারল্যান 1 আর হিপারল্যান 2, এরা 2000 আর 1996 যেটা দেওয়া হয়েছিল সেগুলো খুব একটা পপুলার হয় নাই আর কমার্শিয়ালি সাকসেসফুলও হয় নাই। তাই আমরা এখন ওয়াইফাইটাই সবাই ইউজ করি, যেটা কিনা ওয়াইফাই অ্যালায়েন্সের একটা ট্রেডমার্ক। যেহেতু এখন এটাই সবচাইতে বেশি পপুলার, তাই আমরা এই ডাব্লিউল্যান আর ওয়াইফাই এই দুইটা ওয়ার্ড ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, যদিও এটা কি না, সেম না। এরপর আমরা দেখেছিলাম যে আমাদের নেটওয়ার্কে আমরা কখন রাউটার ইউজ করব আর কখন অ্যাক্সেস পয়েন্ট ইউজ করব। ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আমাদের দরকার হবে রাউটার, কিন্তু একটা রাউটার থেকে যেহেতু আমরা খুব বেশি দূর পর্যন্ত কভারেজ পাই না,
সেই কভারেজটাকে এক্সটেন্ড করার জন্য আমরা কি ইউজ করতে পারি? অ্যাক্সেস পয়েন্ট ইউজ করতে পারি। অ্যাক্সেস পয়েন্টটা রাউটার ছাড়া স্ট্যান্ডালোন ডিভাইস হিসেবে ফাংশন করতে পারবে না। আচ্ছা, এখন কিন্তু টিপি লিংকের কিছু ডিভাইস আছে যাদের কিনা ২ টা মোড। দেখবে তোমরা এই ডিভাইসগুলা অ্যাক্সেস পয়েন্ট মোডেও কাজ করতে পারে, আবার রাউটার মোডেও কাজ করতে পারে। অর্থাৎ একটা ডিভাইসের মধ্যেই ওরা রাউটার আর অ্যাক্সেস পয়েন্ট ২ টারই ফাংশনালিটি দিয়ে দেওয়া হয়েছে। রাউটারটা বেসিক্যালি এটা কি হ্যাঁ, বলো। এটা কি একই সাথে অ্যাক্সেস পয়েন্ট এবং রাউটার হিসেবে কাজ করবে নাকি যেকোনো একটা হিসেবে ফাংশন করবে? না, এটা হচ্ছে একসাথেও ২ টা হিসেবে ফাংশন করবে না। মনে করো ওরা একটা ডিভাইস তৈরি করেছে। যেমন আমি টিপি লিংকের ওয়েবসাইটে দেখেছি। তো ওদের ডিভাইসটা হচ্ছে তুমি কিনে আনলে। কিনে আনার পর তুমি চাইলে এটাকে রাউটার হিসেবেও ইউজ করতে পারবে। তখন এটা শুধুমাত্র রাউটার মোডে কাজ করবে। এখন ধরো কোনো কারণে তোমার রাউটারের কভারেজ এক্সটেন্ড করতে হচ্ছে। তখন তুমি দেখলে যে তোমার কাছে এরকম ডিভাইস ২ টা আছে। তো একটাকে আমি রাউটার হিসেবে কাজ করালাম, আরেকটাকে আমি চাইলে অ্যাক্সেস পয়েন্ট মোডেও কাজ করাতে পারি। মানে এক একই সাথে ও ২ টা হিসেবে কাজ করবে না। তোমার কাছে হুম, একটা ডিভাইস আছে যেটা তোমার যখন দরকার রাউটার হিসেবে ইউজ করতে পারবে, যখন দরকার অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারবে। তো রাউটারের চাইতে অ্যাক্সেস পয়েন্টের কস্টটা কম। এটা তোমার কভারেজ বাড়ানোর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তোমার সুবিধা মতো জায়গায় যেখানে সিগন্যাল উইক হয়ে যাচ্ছে সেখানে গিয়ে তুমি এটা প্লেস করে দিতে পারো। কিন্তু এটা কি করতে পারে না, অ্যাক্সেস পয়েন্টটা রাউটার ছাড়া কাজ করতে পারে না। আর রাউটারটা হচ্ছে এটার মধ্যে মাল্টি ফাংশন একটা ডিভাইস, যেটা কিনা অ্যাক্সেস পয়েন্টের কাজও করতে পারে, ইথারনেট রাউটারের কাজও করতে পারে, আবার সিকিউরিটির জন্য QoS ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করতে পারে। তবে এটার রেঞ্জ লিমিটেড, কখনো কখনো ওভারলোড হয়ে যেতে পারে। এটার কনফিগারেশনটা একটু কমপ্লেক্স যেহেতু ডিভাইসটার মধ্যে অনেকগুলো ফাংশনালিটি আছে। তো তোমাদের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের কন্টেন্ট গুলোর উপরে? যদি কারো কোনো না ম্যাম। কোয়েশ্চেন না থাকে তাহলে এটা একদম ম্যাম শেষ করে আজকে দিচ্ছি। কুইজ দিবেন না? হ্যাঁ, কুইজ দেওয়া হচ্ছে।